কারাগারের ছাদ ফুটো করে বগুড়ায় গভীর রাতে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। অবিশ্বাস্য হলেও পুলিশের দাবি, মশারির গুণাতার দিয়েই এই মহাকাণ্ড। আটকের পর ডিবি হেফাজতে। বারবার আশ্বাসের পরও থামছে না সীমান্ত হত্যা। এবার লালমনিরহাটের লোহাকুচিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানিয়ে বিজিবির চিঠি। ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যেই বন্দী দেশের শ্রমবাজার, চাহিদার পরও দক্ষতা ও ভিসা জটিলতায় নেওয়া যাচ্ছে না ইউরোপের সুযোগ, আশ্বাসেই আটকে উদ্যোগ। পদ্মা নদী এলাকায় রাসেলস ভাইপারের উপদ্রবে আতঙ্ক, 1.5 বছরে রাজশাহী মেডিকেলে 23 জনের মৃত্যু। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে চলছে প্রতিষেধক তৈরির কাজ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বগুড়ায় জেলের ছাদ ফুটো করে পালানোর 15 মিনিটের মধ্যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদিকে আটক করেছে পুলিশ। তারা সবাই হত্যা মামলার আসামি। সকালে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত 3:55 জেল থেকে পালানোর 4 কয়েদি খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। 15 মিনিটের মধ্যেই শহরের চাষিবাজার এলাকা থেকে তাদের আটক করে নেওয়া হয় ডিবি হেফাজতে। পুলিশ জানায়, কন্ডেম সেলের ছাদ ফুটোর পর সীমানা প্রাচীর টপকে ওই 4 জন বাইরে যায়। তাদের মধ্যে 2 জনের বাড়ি বগুড়ার কাহালু ও সদর উপজেলায়, বাকি 2 জন কুড়িগ্রাম ও নরসিংদীর বাসিন্দা। জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা তাদেরকে মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি। একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট ব্রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পারে চাষিবাজারে অবস্থান নেয়। বারবার আশ্বাসের পরও থামছে না সীমান্ত হত্যা। এবার লালমনিরহাটের লোহাকুচিতে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশের। প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার দিয়ে গরু আনতে ভারতের ভেতরে প্রবেশ করে 4 থেকে 5 জন বাংলাদেশি। এ সময় কোচবিহারের সিতাই থানার 78 বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। অন্য সঙ্গীরা তার লাশ নিয়ে চলে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। সময় সংবাদে আরও থাকছে। বরিশালে পৌর উপনির্বাচনে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত 2, ঘুষ নেয়ার অভিযোগে টাকাসহ একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক 3। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল আছে জানিয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিকরাও করেন। তাই কারো উপর অভিযোগ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখা উচিত। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিটিআরসির বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। বিমানবন্দর থেকে বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড পর্যন্ত এই সার্ভিসটি চালু থাকবে বলে জানান তিনি। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। সে খবর আমরা জানবো। এই মুহূর্তে ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মী লোটাস রহমান সরাসরি যোগ দেবেন। লোটাস,
4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি গাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে কিন্তু অভিযান শুরু করেছে কিছুক্ষণ আগেই। ঝিনাইদহ জেলা কারাগার থেকে কিন্তু তাকে ঝিনাইদহ শহরের যে পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে তাকে আনা হয়েছে। পুলিশের স্কোয়াডের প্রিজন ভ্যানে তাকে আনা হয়েছে এবং পায়রা চত্বরের ঠিক পেছনে যেই পুকুরটা রয়েছে সেই পুকুরে নাকি তার মোবাইল ফেলে দেওয়া হয়েছিল বলে সে দাবি করেছে। সেখানে কিন্তু অভিযান করা হয়েছে। আমরা যেটা জেনেছি যে সকাল থেকে কিন্তু পুরো এলাকা নিরাপত্তার চাদরে ছেয়ে দেওয়া হয়েছিল এবং ডিবি পয়েন্ট, সেই 0 পয়েন্টের পেছনে যে মোবাইল যে পুকুরটা, সেই পুকুরে কিন্তু অভিযান চালানো হচ্ছে। ঝিনাইদহ শহরে যে কেন্দ্র স্থল কেন্দ্র 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টের পেছনে যে মোবাইল যে পুকুরটা, সেই পুকুরে কিন্তু অভিযান চালানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশে যেটা জানিয়েছে আমাদের, যে এমপি আনার হত্যা মামলার যে আসামি গ্যাসবাবু, তার মোবাইলে কিন্তু শিমুল ভূঁইয়া যে হত্যার পরে যে ছবিটা দিয়েছিল, সেই ছবি দেওয়ার পরে কিন্তু সে তার মোবাইল যখন আসে তখন তার এই মোবাইল কিন্তু এই পুকুরে একজনের নির্দেশে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার 2 দিন পর কিন্তু তিনি থানায় যে জিডি করেন যে তার 3টি মোবাইল হারিয়ে গেছে। তো তারপরে যেহেতু গত 6 জুন রাতে ঝিনাইদহ শহর আদর্শবাদ থেকে গ্যাসবাবুকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে রিমান্ড নিলে 24 জুন যে তাকে রিমান্ড হয়, রিমান্ডে তিনি কিন্তু স্বীকার করেছেন এই হত্যার সাথে জড়িত। 164 কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন যে হত্যার সাথে তিনি জড়িত। এবং এই ঘটনার পর যে তার মোবাইলে ছবি আসছিল বা তার সাথে কথা হয়েছে, সেই বিষয়ে কিন্তু পুলিশ, যেটা আমরা বিভিন্ন সময় জেনেছি, সেই আলামত উদ্ধারে কিন্তু এখানে অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং গতকাল বিকেলে ঢাকা গাজীপুর কাশিমপুর কারাগার থেকে কিন্তু তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে ঝিনাইদহে আনা হয়। এখন পর্যন্ত এখানে যে মোবাইল সহ আলামত উদ্ধারে যে অভিযান চলছে, সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির সহকারী সিনিয়র পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এবং জেলার একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম কিন্তু এখানে একজন আছেন। এবং আমাদেরকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ডিবি প্রধান হারুনা রশিদ কিন্তু ঘটনাস্থলে আসবেন, এসে এখানে আলামত উদ্ধারে অভিযানে অংশ নেবেন এবং তারপরে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন। আপনারা যেটা জানিয়েছি, পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, যে যতটুকু আমরা জানতে পেরেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ঢাকা ডিএমপির যে তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে এবং এই যে আলামত উদ্ধারে হয়তো বা 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কিন্তু এখানে অভিযান চলতে পারে বা অন্য কোনো আলামত উদ্ধারও কিন্তু এখানে চলতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু কিন্তু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। গত 6 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে যখন ডিবি বিষয়টা তার সম্পৃক্ততা, আনার হত্যার ঘটনায় সম্পৃক্ত পায়, তখন তাকে গ্রেফতার দেখে এবং এই ঘটনায় লোটাস সোহাগ যোগ দিয়েছিলেন ঝিনাইদহ থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সক্রিয় ছিলাম। কলেজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলাম। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সক্রিয়, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও সম্পূর্ণভাবে আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলাম, কিন্তু এত বড় একটা গুরু দায়িত্ব কখনো নিতে হবে সেটা কখনোই চিন্তায়ও আসেনি, আর সে ধরনের কোনো আকাঙ্ক্ষাও ছিল না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাবা রাজনীতি করেন, মা তার পাশে সবসময় ছিলেন, আমরাও সেইভাবেই কাজ করে গেছি। কিন্তু 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর সমস্ত দেশ ঘুরে দেশের যে দুরবস্থা দেখেছিলাম, সেটা সত্যি সহ্য করবার মতো ছিল না। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কাপড় নেই, ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে তাদের পরানো হতো, একবেলা খাবার জুটত না, আর রোগের চিকিৎসা বা শিক্ষা তো সুদূর পড়া হতো। যে দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেলেন এবং স্বাধীনতার পর এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেশ, এই সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে একটা স্বাধীন জাতি হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে একটা সম্মানিত স্থানে নিয়ে যাওয়া, এটাই তো ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ করতে দেওয়া হলো না। অথচ সেই যুদ্ধবিধ্বস্ত দেশে যখন একদিক গড়ে তোলে, সেই সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তিনি সেই বাহিনী গড়ে তুলেছিলেন। যেখানে একটা ফটো আমাদের যেখানে রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না,
বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি কিন্তু দেশকে যেমন গড়ে তুলছেন, সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে তারা যেন সুপ্রশিক্ষিত হয়, উপযুক্ত গড়ে ওঠে, সেই পদক্ষেপটাও তিনি নিয়েছিলেন। ওই ৭২ সালেই তিনি মিলিটারি একাডেমি গড়ে তোলেন, চট্টগ্রামের জায়গা দেখে রেখেছিলেন এবং কুমিল্লায় প্রথম সেনানিবাসেই মিলিটারি একাডেমির কাজ শুরু হয়। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটে স্থাপন করেন। ভারত এবং যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ ক্রয় করেন এবং রাশিয়া থেকে MiG-21 সেই সময়কার যুগের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান তিনি ক্রয় করেন এবং আরও সাথে অন্য অনেক কিছু। পাশাপাশি 1974 সালে একটা প্রতিরক্ষার নীতিমালাও তিনি প্রণয়ন করেন, যেমন মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করেছিলেন, সেই সাথে সাথে আমাদের প্রতিরক্ষা নীতিমালা কি হবে সেটাও তিনি করে যান। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিতে তিনি যে কথা বলে গেছেন অমর বাণী, যে আমাদের পররাষ্ট্র নীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারপরেও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শপথ ব্যবস্থা তিনি করে নিয়ে যান। যেটুকু গড়ে দিয়ে গিয়েছিলেন ওইটুকুই, এরপরে কিন্তু আর দেশ এগোতে পারেনি। যাক, আমি 21 বছর পর 96 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। তখন থেকে আমার প্রচেষ্টা ছিল যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিরোধী দলে থাকলেও বাংলাদেশে যদি কখনো ক্ষমতায় কীভাবে দেশকে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি কিভাবে হবে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে আমরা উন্নত করব, সেই পরিকল্পনাও কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেভাবে আমরা প্রস্তুত ছিলাম। জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করা হয়েছিল। অনেক দেশ গ্রহণ করেনি। যেমন পোল্যান্ডের কথা জানি, সেখানে একজন খুনিকে যখন নিয়োগ দেওয়া হয় তারা অস্বীকার করে তাকে ফেরত পাঠায়। ঠিক এরকম বহু দেশ। এটা বাংলাদেশের জন্য সত্যি খুব একটা লজ্জাজনক ছিল। তারপর তাদেরকে রাজনীতি করার সুযোগ, ভোট চুরিকে পার্লামেন্টে বসানো, যুদ্ধ অপরাধী যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, অনেকে কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত ছিল, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরে আনা হয় এবং তাদেরকে পুনর্বাসন শুধু না, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা। এটাই হচ্ছে জাতির জন্য সবথেকে দুর্ভাগ্য। যা আমরা সরকারে আসার পর থেকে সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে সেই খুনিদেরকে আমরা বিচারের ব্যবস্থা করেছি, যুদ্ধ অপরাধের বিচার আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই। আমি যখন সরকারি নিই তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ। আমাদের রিজার্ভ মাত্র 200 কি 250 কি 300 বিলিয়নেও না। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, সেখানে আমাদের নারীদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করে দিই। দেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি এবং আমাদের সশস্ত্র বাহিনীর ট্রেনিংয়ের জন্য এনডিসি, বিপসট থেকে শুরু করে MIST, মেডিকেল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি। কারণ একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে কীভাবে আমাদেরকে তৈরি হতে হবে, সেই পদক্ষেপগুলি অত্যন্ত সফলতার সাথে আমরা গড়ে তুলি। এরপর আবার একটা কালো অধ্যায় আমাদের জীবনে আসে, দেশের জীবনের 2009 থেকে 2008 পর্যন্ত। যা 8 নির্বাচনে জয়ী হওয়ার পর 9 যখন সরকার গঠন করি,
এই 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সেই মোতাবেক আমরা কাজ করি এবং যেহেতু আমরা 2009 থেকে 2021 পর্যন্ত সার্বিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই, পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, যে নীতিমালাটা জাতির পিতা 74 সালে করে গিয়েছিলেন তারই আলোকে আমরা এটা পদক্ষেপ নিই। সেভাবে আমরা ফোর্সেস গোল ঘোষণা দিয়েছি। তাছাড়া প্রতিরক্ষা নীতিমালা সকলের জন্য মানে সর্বজনভাবে জানার জন্য 2018-তে আমরা প্রণয়ন করি। ঠিক সেইভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। জাতির পিতা 74 সালের 10 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া একটি ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, আমরা শান্তিকামী জাতি, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার, আনকোট। এটাই হচ্ছে মূল কথা। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। তিনি আরও বলেছিলেন, আমি কোট করছি, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কোনো দিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা সহ্য করব না। আমরা এই নীতিতেই বিশ্বাস করি, আনকোড। স্বাধীনতার সার্বভৌমত্ব, নিজেদের স্বকীয়তা, নিজেদের মর্যাদা রক্ষায়, এটাই ছিল জাতির পিতার শুধু ভাষণ, একটা নির্দেশ। আর সেই নির্দেশটা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা সরকার আসার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সেই সাথে সাথে বর্তমান যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী প্রতিটি প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত। আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে, শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। আমরা অর্থনৈতিকভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোভিড-19-এর অতিমারি যখন শুরু হলো, কিন্তু ওই অবস্থায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2020 সালের জন্মশতবার্ষিকী 2021 সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। খুব সীমিতভাবেই আমরা করেছিলাম, তবে 2021 সালের দুটি কর্মসূচি একসাথে আমরা নিয়ে সারা বিশ্বের মানে আমি বলবো যে প্রায় সকলেই সেখানে বাণী পাঠান এবং আমাদের পড়োশী দেশের যেমন ভারত, নেপাল, ভুটান সহ শ্রীলঙ্কা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা আসেন এবং আমরা অত্যন্ত সফলভাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। সেই সময় তাদের প্রত্যেকেই একসাথে এতজন মানে
রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের আগমন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধান বা যথাযথভাবে তাদের সম্মানের সাথে আবার তাদের সরাসরি বিদায় দেওয়া, এটা একটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল ওই কোভিডকালীন সময়। সেই সময় আমি দেখেছি আমাদের SSF সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি, এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ, এই খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করুণা করে না। বাংলাদেশকে এখন সকলে মর্যাদার সাথে দেখি। তাছাড়া শান্তিরক্ষা বাহিনীতে আমরা বিরাট ভূমিকা রেখে যাচ্ছি, জাতিসংঘের শান্তিরক্ষীতে সেখানে বাংলাদেশ সবথেকে মুখ্য ভূমিকা পালন করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। কাজে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের SSF প্রতিটি সদস্য সর্বক্ষণ প্রশংসনীয় কর্মোদ্যোগ, আনুগত্য, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি জানি যে আমার জীবনটা সবসময় খুবই, আমি এখন কি বলবো, আমি যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি স্বাভাবিকভাবে, যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে হ্যাঁ আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি, শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ যে দেশে মানুষ একবেলা খেতে পারতো না, এখন আমরা মানুষের ক্ষুধার অন্ন জোগাতে পারি। তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আজকে আমাদের দেশে বেকারত্বের হার 3 ভাগে নেমে এসেছে, মাত্র 3% আছে, সেটাও থাকবে না। আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি। যেখানে সাক্ষরতার হার মাত্র 45 ভাগ ছিল, এখন আমরা 86 ভাগে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের একেবারে নিম্ন স্তরের মানুষ তাদেরকেও আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য এটা হচ্ছে মুজিব বর্ষের আমাদের প্রতিজ্ঞা যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আজকে কিন্তু আমরা প্রায় বাংলাদেশের প্রায় সকল জেলা উপজেলা পর্যায় পর্যন্ত প্রায় 446টা উপজেলায় ইতিমধ্যেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি, আর যেটুকু বাকি আছে সেটাও আমরা সামনে করে ফেলব। তাতে আমাদের যে হতদরিদ্র, যেটা 25.5 ভাগ ছিল, সেটা এখন মাত্র 5.6 নেমে এসেছে। দারিদ্রের হার যা 41 ভাগ ছিল, সেটা এখন 18.7 ভাগে নেমে এসেছে। আমাদের লক্ষ্য ছিল যে এটা আমরা 16-17% মধ্যে নিয়ে নামিয়ে আনবো। যদি COVID-19 অতিমারি দেখা না দিত, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, যেমন তেল, গ্যাস, আমাদের সার, গম, চিনি, যা যা আমাদের বিদেশ, ভোজ্য তেল যা বিদেশ থেকে আনতে হয়, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে, যে জন্য আমরা ওই 18 থেকে আর খুব বেশি নিচে নামাতে আমরা পারিনি। সরাসরি ছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে প্রার্থীর কাছ থেকে 23,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং ও 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এদিকে একটি কেন্দ্রে মোবাইল ফোন মার্কার প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে নারিকেল গাছ মার্কার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
হাতাহাতিতে অন্তত 2 জন আহত হয়েছেন। এক পর্যায়ে বোমা বিস্ফোরণও ঘটানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌর মেয়র হারিসুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়। মেয়র পদটি শূন্য হয়। দেশের ইতিহাসে এবছর আমের বাজার সবচেয়ে চড়া। সরকারি হিসেবেই দাম গতবারের দ্বিগুণ। কম উৎপাদন, আম পরিচর্যায় ব্যয় বৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতি কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রান্তিক ভোক্তারা হতাশ হলেও ভালো দাম পেয়ে খুশি বাগান মালিক সহ ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী চারঘাটের ফতেপুর গ্রামের সাইদুর রহমান বানেশ্বর বাজারে 1 মণ লক্ষণভোগ বিক্রি করেন 1800 টাকায়। গত বছর যার দাম ছিল মাত্র 700 টাকা, দ্বিগুণের বেশি বেড়ে গুটি আম বিক্রি হচ্ছে 1600 টাকায়। গত বছর 600, 700, 800 পরের দিক গেছিল, আর এবছর 1400 থেকে 1800 পর্যন্ত কিনা বেচা হচ্ছে। আমবাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে এবার আমের দাম সর্বোচ্চ। মৌসুমের মাঝামাঝি প্রতিমন আম্রপালি 3200 থেকে 3500, ল্যাংড়া বিক্রি হচ্ছে 4000 থেকে 4500 টাকা। হিমসাগর এবার আকাশ ছোঁয়া দাম, আগামী এক সপ্তাহের মধ্যে 5,500-6,000 হতে পারে। স্বাধীনতার পরে এইবারই সর্বোচ্চ বাজার হয়েছে। অনলাইন উদ্যোক্তারা বলছেন, চড়া দামে কেনার পর ভোক্তার নিকট পৌঁছে প্রতিমন ভালো মানের আমের দাম পড়ছে 5,500 থেকে 6,000 টাকা। ভোক্তা পর্যন্ত আমাদের 130 টাকা পড়ছে কেজি, মানে আমরা সীমিত লাভে দেই আর কি। 4,000 টাকা মন কিনে আমাদের খরচ সব কিছু মিলে, যাতায়াত খরচ মিলে আমাদের প্রায় 5,000 5,500 টাকা পর্যন্ত আমাদের পৌঁছানো পড়ে যায়। কম উৎপাদন, পরিচর্যা ব্যয় বৃদ্ধি ও সার্বিক মূল্যস্ফীতিতে এবার আমের দাম অন্যান্য বছরের তুলনায় বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা। গত বছর ছিল 30-35 টাকা, 70-80 টাকা কেজি পেতেন। যে পরিস্থিতি আপনার সাধারণ মানুষের কিনে খাওয়া খুব টাফ হচ্ছে, অনেক বেশি দাম। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে গত বছরের জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল 41 টাকা, এবছর তা 80 টাকা। গত বছর প্রতি কেজি ল্যাংড়ার দাম 39 টাকা থাকলেও এবার তা 81 টাকা। 43 টাকা কেজির আম্রপালি এবার 73 টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আনার হত্যা মামলার আসামি গ্যাসবাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে অভিযানের বিষয়ে ঝিনাইদহে কথা বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছে সেখানে। সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 160 যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি ক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। আচ্ছা, কলকাতাতে যখন আনার হত্যার সাথে যে আমরা জানি যে সরাসরি 7 জন জড়িত ছিল, 5 জন আপনারা গ্রেফতার করেছেন, আর যে বাকি যে 2 জন মুস্তাফিজ এবং ফয়সাল সাথী, তাদের গ্রেফতারের বিষয়ে অভিযান চলবে কিনা, চালাবেন কিনা? শেষ করি, করেছেন যে আমরা সরাসরি ছিলাম ঝিনাইদহে। সেখানে এমপি আনার হত্যা মামলার আসামি গ্যাসবাবুকে নিয়ে অভিযানের বিষয়ে ডিবি প্রধানের ব্রিফিংয়ে আমরা সরাসরি ছিলাম এবং এই ব্রিফিংটি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কারাগারের ছাদ ফুটো করে বগুড়ায় গভীর রাতে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। অবিশ্বাস্য হলেও পুলিশের দাবি, মশারির গোনাতার দিয়ে এই মহাকাণ্ড আটকের পর ডিবি হেফাজতে। বারবার আশ্বাসের পরও থামছে না সীমান্ত হত্যা। এবার লালমনিরহাটের লোহাকুচিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানিয়ে বিজিবির চিঠি। এ ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জাবলেন। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় নিয়ে কিছুক্ষণ পরে ফিরছি, ততক্ষণ সঙ্গে থাকুন সময়ের।